নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণা ব্রত সাধনে গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 252। দক্ষিণের একটি শহরে। স্বামীজি এ বাড়িতে একেবারে পরিবারভুক্ত একজন হয়ে গিয়েছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা, ঋষি ও শিশুর সংমিশ্রণের এই মানুষটিকে সকলেই ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছিলেন। তাঁর সাহচর্য কখনো একঘেয়ে হতো না এবং খুব সম্ভবত পূর্ব আভাসিত হতো না। স্বামীজি ডিয়ারবোর্ন এভিনিউতে থাকাকালে তাঁর একটা ছোট্ট কাহিনী মেরি স্বামী অভেদানন্দকে জানিয়েছিল। অভেদানন্দ সেটা লিখে রেখেছিলেন তাঁর ডায়েরিতে। মনে হয় একদিন স্বামীজি রোলার স্কেটিং, একরকম যন্ত্র যাতে ঘরের মেঝে বা বরফের ওপর দিয়ে পিছলে হাঁটা যায়, শেখার সংকল্প করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি স্কেট বেঁধে নিলেন জুতোর সঙ্গে। 2-3 দিন ধরে হেলদের সাজানো বৈঠকখানা ও হলঘরের দামি কার্পেটের ওপর অনুশীলন করতে লাগলেন। তার খুশি মতো ঘরগুলোতে ঘুরতে লাগলেন। কেউ কোনো আপত্তি করল না। সৌভাগ্য যে এ ব্যাপারে নৈপুণ্য অর্জনের পরেই এই প্রিয় গেরুয়া পরিহিত মানুষটি তৎক্ষণাৎ এ ব্যাপারে তার উৎসাহ হারিয়ে ফেললেন। তার সূক্ষ্ম অন্তর্দৃষ্টিতে বোনেদের ভবিষ্যৎ নিয়ে উদ্গ্রীব হয়ে তাদের প্রিয় দাদা একবার তাদের চরিত্রের একটা স্কেচ তৈরি করেছিলেন। তাতে ভবিষ্যৎবাণী করেছিলেন, হ্যারিয়েট হেল বেশ সুখের ও শান্তির জীবন লাভ করবে, কারণ কল্পনা বিলাস ও ভাবপ্রবণতার বশবর্তী হয়ে চলার মতো বোকা সে নয়। যেটুকু ভাবাবেগ থাকলে জীবন মধুর হয় এবং যেটুকু সাধারণ বুদ্ধি ও কোমলতা থাকলে জীবনের অবশ্যম্ভাবী কাঠিন্যগুলি নরম হয়ে যায়, সেটুকু তার আছে। হ্যারিয়েট ম্যাককিন্টলিরও ওই গুণটি আরও বেশি পরিমাণেই আছে। একজন সেরা গৃহিণী হবার মতো মেয়ে সে। মেরি, তুমি হলে একটি তেজি আরবি ঘোড়ার মতো, মহীয়সী ও দীপ্তিময়ী। তোমাকে রানী হিসাবে চমৎকার মানাবে দেহে ও মেজাজে। তুমি একজন তেজস্বী, বীর, দুঃসাহসী, নির্ভীক স্বামীর পাশে উজ্জ্বল দীপ্তিতে শোভা পাবে। কিন্তু স্নেহের ভগিনী গৃহিণী হিসাবে তুমি হবে একেবারেই নিকৃষ্ট। তুমি আমাদের দৈনন্দিন জগতের স্বচ্ছন্দচারী, সাংসারিক, পরিশ্রমী অথচ ঢিলেঢালা স্বামী বেচারাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে। ভগিনী ইসাবেলার মেজাজটাও তোমারই মতন, শুধু কিন্ডারগার্টেনটি তাকে বেশ কিছুটা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়েছে। সম্ভবত সে ভালো গৃহিণী হতে পারবে। স্বামীজি এখানে ভবিষ্যৎবাণী করেননি, চরিত্র বিচার করেছেন মাত্র। হ্যারিয়েট বা ইসাবেল ম্যাককিন্টলি কেউই বিয়ে করেনি। ইসাবেল অকালে মারা গিয়েছিল। হ্যারিয়েট
95 বছর বেঁচে ছিল। মারা যায় 1955 খ্রিস্টাব্দে স্যাম ভিয়াগোই। সেখানে সে এলকোর্টেজ হোটেলে দীর্ঘকাল ধরে থাকত। ব্ল্যারেন্স উলির সঙ্গে হ্যারিয়েট হেলের বিয়ে হয়, কিন্তু তা সুখের হয়নি। শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। মেরি হেল 1900 খ্রিস্টাব্দের প্রথম দশকের প্রারম্ভে 1902-এর পরে তার চেয়ে বয়সে অনেক বড় একজন ধনী ইটালিয়ান সিনর গিয়েসেপি মাতিনিকে বিয়ে করে। তারা ফ্লোরেন্সের বাইরে এক বিরাট ও চমৎকার এস্টেটে বাস করত। যত দূর জানা যায়, বিয়েটা অসুখের হয়নি। শ্রীমাতিনি 1922 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর মেরি ফ্লোরেন্সের এক হোটেলে তার মায়ের কাছে চলে যায়। উৎস: বাণী ও রচনা, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 282-83। চারটি বোনকেই স্বামীজি স্নেহ করলেও সঙ্গী হিসাবে দুই হ্যারিয়েট তার উপযুক্ত বোধ হতো না, বরং যোগ্য মনে করতেন দুই তেজস্বী আরব, ইসাবেল ম্যাককিনলি ও তার মামাতো বোন মেরিকে। শুধু সম্রাজ্ঞিত্ব ও শক্তিমত্তাতেই নয়, তাদের বঞ্ঝির ভাষায় তারা ছিল অত্যন্ত ভদ্র, উষ্ণ হৃদয় এবং শান্ত। মেরির প্রতি স্বামীজির গভীর ও স্থায়ী স্নেহের পরিচয় তার কাছে লেখা স্বামীজির চিঠি থেকে পাঠক পেয়েছেন, কিন্তু ইসাবেল ম্যাককিনলির প্রতি তার স্নেহের কথা পাঠক জানেন না। তার চিঠিগুলি অজ্ঞাত রয়ে গেছে। যাই হোক, স্বামী বিশ্বানন্দ যে কাগজের বান্ডিল আবিষ্কার করেছিলেন, তার মধ্যে ইসাবেলকে লেখা স্বামীজির অনেকগুলি চিঠি আমাদের হাতে এসেছে। সেগুলি যথাসময়ে উপস্থাপিত হবে। শুধু এটুকু বলায় যথেষ্ট হবে যে সেইগুলি থেকে বোঝা যায় স্বামীজির সে কতখানি প্রিয় ছিল। তার কাছে স্বামীজি নানাবিধ চিন্তার কথাও একান্তে জানিয়েছেন। তার অনেক ছোটোখাটো ব্যক্তিগত কাজে তার হয়ে যোগদানের সুযোগ দিয়েছেন এবং হাসি ঠাট্টা বা গভীর যেভাবেই চিঠি দেন না কেন, সেটা যে অনুরূপ মনোভাবের সঙ্গেই গৃহীত হবে সে বিশ্বাস তার ছিল। ডেট্রয়েট থেকে একটি চিঠি খুব সম্ভবত ইসাবেলকেই লিখেছিলেন। প্রিয় ভগিনী, তোমার প্যাকেটটি গতকাল পেয়েছি। সেই মোজাগুলি পাঠাতে হয়েছে বলে দুঃখিত। এখানে আমি নিজেই কিছু জোগাড় করে নিতে পারতাম, তবে ব্যাপারটি তোমার ভালোবাসার পরিচায়ক বলে আমি খুশি। যা হোক, আমার ঝুলি এখন ঠাসা ভর্তি। কিভাবে যে বয়ে বেড়াবো জানি না। উৎস: বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 406। ইসাবেলা সম্ভবত মেরির মতোই তাঁর প্রিয় ছিল। যাই হোক না কেন, চারটি হেল ভগিনী ছিল অনন্য সাধারণ তরুণী, যাদের জন্ম তাঁর কথায় ফুলের মতো সুন্দর ও পবিত্র। তাদের মুখ স্বর্গীয় ও আনন্দিত। তা না হলে অত বছর ধরে অতখানি অন্তরঙ্গভাবে তিনি তাদের সঙ্গে মিশতে পারতেন না। ভারত থেকে মেরি হেলকে 1978 সালে স্বামীজি লিখেছেন, তোমরা সকলে, সমস্ত পরিবারটি আমার প্রতি এত সদয় যে মনে হয় পূর্বজন্মে আমি নিশ্চয়ই তোমাদের একজন ছিলাম। আমরা হিন্দুরা তো এই রকমই বলে থাকি। উৎস: বাণী ও রচনা, অষ্টম খণ্ড, পৃষ্ঠা 30। আবার 1899 খ্রিস্টাব্দে লিখেছেন, ভাবতে অদ্ভুত লাগে যে তোমাদের পরিবারটি, মাদার শ্রীমতী হেল চার্চ ও তাঁর ধর্মযাজকটি, সন্ন্যাসী ও সংসারী
দুই রূপেই আমার মনের ওপর যে ছাপ রেখেছেন, পরিচিত আর কোনো পরিবার তা পারেনি। প্রভুর আশীর্বাদ চিরদিন তোমাদের ওপর বর্ষিত হোক। উৎস বাণী ও রচনা, অষ্টম খণ্ড। মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণের কথায় ফেরা যাক। হেল বা ম্যাককিনলিদের এই রকম স্বর্গীয় ও আনন্দিত মুখগুলি সেখানে দেখা যায় কদাচিৎ। মোটের ওপর এই সফরকে কঠোর পরীক্ষা ছাড়া আর কোনো রকমভাবেই দেখা যায় না। স্বামীজির নিজের কথাই ব্যবহার করে নিবেদিতা লিখেছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় তিনি বলের মতো নিক্ষিপ্ত হয়েছেন এবং একেবারে নিঃশেষ হয়ে গেছেন। উৎস ভগিনী নিবেদিতা, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ষষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 226 থেকে 227। ষষ্ঠ অধ্যায়। ডেট্রয়েটে চরম অবস্থা। 1। 22শে জানুয়ারি মেমফিস পরিত্যাগ করে স্বামীজি যথাসময়েই শিকাগোয় পৌঁছেছিলেন এবং 25 তারিখের সন্ধ্যায় তাঁর পূর্ব নির্দিষ্ট কার্যক্রমে যোগদান করেছিলেন। এই পরিদর্শন সংক্রান্ত কোনো সংবাদ যদিও শিকাগোর কোনো কাগজে পাওয়া যায়নি, কিন্তু তিনি সম্ভবত 3 সপ্তাহ শিকাগোয় অবস্থান করেছিলেন, কারণ 11 ফেব্রুয়ারি শ্রী ও শ্রীমতী উডহেড এবং কার্ল ভন বার্গের সঙ্গে মধ্যাহ্নভোজের সময়ে তিনি ভারত পরিভ্রমণ সংক্রান্ত একটি বই থেকে একটি অনুচ্ছেদ নকল করেছিলেন। সেটা আগেই উদ্ধৃত হয়েছে। পাঠকের হয়তো স্মরণ আছে যে কাগজে তিনি সেই অনুচ্ছেদ নকল করেছিলেন তারই একটির উল্টো দিকে ছিল একটি সংক্ষিপ্ত লিপি যে তিনি 12 ফেব্রুয়ারির সোমবার শিকাগো থেকে ডেট্রয়েটে যাবেন। প্রাচ্য ও পাশ্চাত্য শিষ্যদের রচিত স্বামীজির জীবনী ও অন্যান্য জীবনী গ্রন্থে তার 1894 ডেট্রয়েটে পরিদর্শন সম্পর্কে খুব সামান্যই বিবরণ পাওয়া যায়, যা থেকে মনে হতে পারে এ যেন আর 5টা শহর সফরের মতোই, যেখানে তিনি কয়েকটা বক্তৃতা দিয়েছেন এবং কিছু প্রশংসা কিছু সমালোচনা লাভ করেছেন। সত্য বটে, কিন্তু আমরা সিস্টার ক্রিস্টিন ও শ্রীমতী মেরি ফানকের স্মৃতিকথা থেকে ডেট্রয়েটে বক্তৃতাকালে তার কিছু অনন্য সাধারণ ও দীপ্তিময় শক্তি প্রকাশের সংবাদ পেয়েছি, কিন্তু কোথাও এমন সংবাদ পাই না যে এই পরিভ্রমণকাল আমেরিকায় তাঁর ব্রত উদযাপনের পরিপ্রেক্ষিতে অত্যন্ত মূল্যবান, এমনকি গুরুত্বের দিক থেকে ধর্ম মহাসম্মেলনের সমকক্ষ। ডেট্রয়েটের পুরাতন সংবাদপত্রগুলি অবশ্য প্রকৃত ঘটনার কাহিনী শুনিয়েছে এবং সেগুলি জানতে না পারলে তার মধ্য পশ্চিমাঞ্চল পরিক্রমার ইতিহাস অসম্পূর্ণ থেকে যেত। ধর্ম মহাসম্মেলনের পরে সেটা প্রায় ভাবাবরোহমূলক বলে মনে হতো। শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্পকেন্দ্র বলেই নয়, গোড়া থেকেই ডেট্রয়েট ছিল প্রাণশক্তি ও উদ্যমের শহর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো শহরগুলির অন্যতম এবং সদা ব্যস্ত শহরগুলিও একটি, তাই ডেট্রয়েটের পরিচিতি ছিল গতিশীল শহর বলে। একজন ঐতিহাসিকের মন্তব্য, এই শহর চিরনবায়মান, নতুন নতুন বৃত্তের ও জীবনসূত্রের সন্ধান লাভে, নতুন উদ্ভাবনায় নিজেকে সমৃদ্ধ করতে, নতুন বিতর্ক উপস্থিত করতে এই শহর ভাগ্যবান, অন্ততপক্ষে বহুমুখী শক্তির অধিকারী। উৎস আর্থার পাউন্ড, ডেট্রয়েট, ডিনামিক সিটি, পৃষ্ঠা 5।
সেই 1894-এর ফেব্রুয়ারিতে, যদিও তখনও মোটরগাড়ি রাস্তায় নামেনি, শিল্পে এই শহর যথেষ্টই উন্নতি করেছিল। সেখানকার 2 লক্ষের কিছু বেশি অধিবাসী উদ্যমী, বিপদ বা ঝুঁকি গ্রহণে উৎসাহী, যে কোনো বিষয়ে সজীব এবং যে কোনো মতামতের জন্য সংগ্রামে তৎপর। এক অর্থে ডেট্রয়েট ছিল জাতির সমকালীন রক্ষণশীল ও প্রগতিশীল এই দুই মতবাদের ঘূর্ণাবর্তের মতো। এই কারণগুলি এবং সেই সঙ্গে স্বামীজির ক্রমশ তার শক্তির শিখর স্পর্শ করার ঘটনা একত্রিত হয়ে তার ডেট্রয়েট পরিদর্শন এক দীর্ঘ ঘনায়মান ঝঞ্ঝার আকস্মিক বিস্ফোরণ ঘটিয়েছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।